উদ্যোক্তাদের প্রথমে ধন্যবাদ জানিয়ে নিই কর্মসূচিটা করার জন্য এবং বলার সুযোগ একটা দিয়েছে সেই জন্য। ব্যাপারটা হচ্ছে যে এই যে টপিকটা, যে কর্তব্য আর্থসামাজিক পরিস্থিতিতে, সৎভাবে বলছি, এই লাগিয়ে তাও সাহায্য করবে। ঠিক আছে, তো এই বামপন্থীদের কর্তব্য তো অবশ্যই আছে, কিন্তু আমি এই কর্তব্য কি সেটা বলার মানে খুব যোগ্য নই বা অথরিটিও নই। মানে এটা অনেক জটিল ব্যাপারে আমি কিছু মতামত থাকবে, আমি শুধু সেটুকুই বলবো আর কি। তার থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে শঙ্কর খুব সুন্দর করে পুরো বিষয়টাকে অনেকটাই কভার করেছে। আমি সব ব্যাপারে হয়তো একমত না, কিছু কিছু ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু অনেকগুলো দিকও বলেছে। ফলে একই কথা উনিও কিছু জিনিস বলেছেন, ওনার সাথেও আমার প্রসূনবাবুর সাথেও দু একটা ব্যাপারে আমার দ্বিমত রয়েছে, আবার কিছু ব্যাপারে সহমত হয়েছি আমি। কিন্তু সেইগুলো রিপিট করবো না, এবারে করতে চাইছি না, সবাই শুনেছে একই জিনিস। আমি একটু অন্যভাবে বলবো। ধরুন মানে যে কোনো বর্তমান হোক বা যে কোনো সময় বামপন্থীদের মূল কর্তব্য যেটা থাকে সেটা হচ্ছে, আমি ব্রড সেন্সে বামপন্থীদের মূল কর্তব্য, সব ধরনের বামপন্থী, এর মধ্যে এসছে মূলধারা শব্দটা এসছে, সংসদীয় শব্দটা এসছে, সরকারপন্থী এসছে, বিপ্লবী বামপন্থীদের কথা এসছে, বা সংগ্রামী বামেদের কথা এসছে। বামপন্থী যদি শব্দটা আমরা ব্যবহার করি কোনো না কোনো ফর্মে, তাদের মূল কর্তব্য যে কোনো পরিস্থিতিতে একটা জিনিস হবে, সেটা হচ্ছে তারা যে অংশের মানুষের প্রতিনিধিত্ব করে তাদের স্বার্থকে সামনে রেখে তারা তাদের কর্তব্য নিরূপণ করে, নির্দিষ্ট করে। আর সেটা আমাদের সময়, আমাদের যুগে সেটা নিশ্চিতভাবে সেটা শ্রমজীবী মানুষ। এখানেও আমি শঙ্করের কথাটা বলবো বারবার করে, উনি ওনাদের রেফারেন্স নিয়েই আমি বলার চেষ্টা করবো, যাতে ব্যাপারটা মানে সহমত আর দ্বিমতের জায়গাগুলো একটু বোঝা যায় আর কি। শঙ্কর যেমন নির্দিষ্ট করে বলেছে যে এই যে শ্রমজীবী মানুষ, এই কথাটা বলার মধ্যে দিয়ে যদি ক্লাস রিডাকশনিজম হয়ে যায়, যদিও ইউরোসেন্ট্রিজম শব্দটাও ব্যবহার করেছে, আমি সেটার সাথে পুরোপুরি একমত না, কিন্তু ক্লাস রিডাকশনিজম অর্থাৎ শ্রেণী 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 সব করবে আর বাকিগুলোর কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, এই অর্থে আমি ওর সাথে সহমত যে সেই গাড্ডায় যেন না পড়ি আমরা। শ্রমজীবী মানুষ মানে কিন্তু সে শুধু শ্রমজীবী, শ্রম দিয়ে করছে তা নয়, তার বহু সত্তা আছে। সেই মানুষগুলোকে পেতে গেলে আমাদের সেই সত্তাগুলোকেও তার সেই সত্তার জনিত যে সংকট সমস্যা সেগুলো ধরতে হবে। সেটা জাতিগত সত্তা হতে পারে, লিঙ্গগত হতে পারে, বা আরো অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে আর কি, সব আমি এখানে বিস্তারিত বলছি না আর কি। তো এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট কাজ, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতি হোক, আজ থেকে 50 বছর আগের পরিস্থিতিতে হোক, 100 বছর আগের পরিস্থিতিতে হোক, বামপন্থীদের এই কাজটা করতে হবে। কিন্তু প্রত্যেকটা সময়, প্রত্যেকটা পরিস্থিতিতে আবার তার একটা নিজস্বতা থাকে, সেই নিজস্বতা অনুযায়ী তার কর্তব্য নিরূপণ হবে, নির্ধারণ করতে হবে। সেখানে একটা সমস্যা, মানে কর্তব্য কি সেটা কোন বামপন্থীরা করছে তার উপরে নির্ভর করবে। মানে আজকে বামপন্থীদের যদি এটাকে একটা যদি স্পেকট্রাম ধরি, যারা মনে করে পুরোনো দিনের ভাবনা এখন আর চলবে না, পৃথিবীর যা পরিবর্তন হয়েছে ওইভাবে সশস্ত্র বা সশস্ত্র না হোক, বিপ্লবী পথে সমাজ পাল্টাতে হবে, পাল্টানো যাবে না, সেটা হবে না, আমাদের এর মধ্যেই সংস্কার করে, সংস্কারের মধ্যে এই ব্যবস্থার মধ্যে অংশ নিয়ে
কিছু পরিবর্তন করে ইতিবাচক মানুষের পক্ষে করে ধীরে 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 এর মাত্রা পরিমাণ বাড়িয়ে সাধারণ মানুষকে নানা ধরনের সুযোগ সুবিধা, নিরাপত্তা, ভালো জীবন এটা দেওয়া যেতে পারে। এবং তার পক্ষে প্রচুর উদাহরণও দেয় তারা। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিরা সেই কাজ করেছে, এমনকি শুধু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো অনেক বেশি হয়েছে। আজকে আমাদের যদি মানে মানে পশ্চিমী দেশগুলো দেখি, মূল ইউরোপের দেশগুলোতেও যদি দেখি, তাদেরও জীবনযাত্রা শ্রমজীবী মানুষের মান অনেক উন্নত, আমাদের তুলনায় তো অনেক বেশি উন্নত। নিরাপত্তার সমস্যা অনেক তুলনায় কম, মানে আমি বলবো অন্তত গত 15-20 বছর আগে পর্যন্ত তো যথেষ্ট ভালো ছিল আর কি, ক্রমশ সেটা সংকটে আসছে। ফলে এই ধরনের বামপন্থীরা একরকম ভাবে ভাববে এবং তার পক্ষে এখন একটা নতুন মানে একটা নতুন ধারাও তৈরি হয়ে গেছে, নিও কাউটস্কিয়ানিজম, যারা কাউটস্কির লাইনকে বলছে যে সোশ্যাল ডেমোক্রেটিক পথে যেটাকে ডিফাই করে রোজা লুক্সেমবার্গ, লেনিনরা বিপ্লবের রাস্তায় সমাজ বদলের কথা ভেবেছিল, সেই লাইনে নতুন নতুন ধারা এসছে, তারা নতুন নতুন সংগঠন হচ্ছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আমেরিকা আপনারা জানেন যেভাবে তৈরি হয়েছে, এমনকি তার পেছনে ইডিওলজি, তার পেছনে লেখালেখি, বইপত্র এসবও শুরু হয়ে গেছে। সেগুলো তাদের অনেকগুলো অ্যানালিসিস এসেনশিয়ালি যে ভুল সবসময় তা নয়, আমি তাদের পথের সাথে দ্বিমত করতে পারি আলাদা। এটা এক ধরনের বামপন্থী। আবার আরেক ধরনের বামপন্থী যিনি, যেটা প্রসূনবাবু বলেন, উনি একটা দল করতেন যারা পরিস্থিতি নিরপেক্ষে, মানে উনি ওনার ব্যক্তিকে বলছেন, পরিস্থিতি নিরপেক্ষে একটাই পথ মনে করতেন। তো আমি বলছি বামপন্থীদের কর্তব্যটাও ঠিক করতে হবে তার তার জায়গাতে। রেড স্টার তার সাংগঠনিক, রাজনৈতিক শক্তি, সামর্থ্য এবং আদর্শগত অবস্থান, খানিকটা তো সেটা তাকে বিবেচনা করতেই হবে। সেটা ও যেভাবে বিবেচনা করবে, আজকে নিশ্চিতভাবে সিপিআইএম এর লিবারেশন সেভাবে বিবেচনা করবে না, নিশ্চিতভাবেই সিপিএম সেভাবে বিবেচনা করবে না। যদি আমরা বামপন্থী ধরি, আমি ধরছি তাদেরও বামপন্থী, আমরা রেডিকাল সোশ্যালিস্ট হয়তো সেভাবে করবো না। ফলে কর্তব্যগুলো একটু 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 আলাদা হবে, মানে মানে মূল্যায়ন বিশ্লেষণের কর্তব্যগুলো আলাদা হবে। এইবার আসছে মূল প্রশ্নটা, সেটা হচ্ছে যে আজকের পরিস্থিতির মধ্যে কি এমন কোন উপাদান রয়েছে যেটা নিয়ে সুমিত্রা বা ডব্লিউপিএ বারবার করে যে প্রসঙ্গটা বারবার এনেছে, সেটা হচ্ছে বাম ঐক্যের প্রশ্নটা। এবং বাম ঐক্য বলার সময় কিন্তু সবাই, এবার আমি বলছি না এইটা শুধু ডব্লিউপিএ এই চর্চাটা করছে, এটা নানা ফর্মে চর্চা হচ্ছে, প্রত্যেকে করছে, লেখালেখির মধ্যে দিয়ে হোক, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে হোক করছে। খুব স্পষ্ট হচ্ছে না চিত্রটা হয়তো, কিন্তু চর্চাটা হচ্ছে। সেই জন্যে যেটা ভাবতে চাইছি সেটা হচ্ছে যে আজকের পরিস্থিতির মধ্যে এমন কোনো উপাদান কি আছে যে উপাদানের মধ্যে দিয়ে এই যে বিভিন্ন ধরনের বামপন্থীদের কথা বললাম, ছোট সাইজে বড় সাইজে, আদর্শগত একটা অবস্থান আরেকটা ভিন্ন অবস্থান, বা মাঝামাঝি নানা ধরনের অবস্থান, প্রচুর ধরনের অবস্থান, এটা ভাগ করলে হয়তো দেখা যাবে, মানে খুব বড় আকারে ভাগ করলে দেখা যাবে 6-7টা রকমের ক্যাটেগরির মধ্যে ভাগ করে দেওয়া যায় বামপন্থীদের। এই সবাইকে নিয়ে বা একটা কোনো অংশকে নিয়ে একটা ঐক্য করা যায় কি যায় না, এটা মূল বিবেচনার বিষয় বলে আলোচনা করলে আমরা হয়তো একটা জায়গা ভাবতে পারি আর কি, যে কিভাবে এটা হতে পারে। এই প্রসঙ্গে আমার যেটা মনে হচ্ছে বলা দরকার, সেটা হচ্ছে এসছে আর্থিক সমস্যার কথা এসছে, শঙ্করও বলেছে, অভিজ্ঞানও বলেছে একটা কথা, আর্থিক সমস্যার কথা। যেটা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটালিজমের এই এখন যে টেস্টটা যাচ্ছে, আমরা জানতাম এই কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতাম সেটা হচ্ছে নিওলিবারালিজম, নয়া উদারনীতিবাদের একটা অবস্থা। ক্যাপিটালিজমের এই টেস্টটা চলছে। প্রকৃতপক্ষে এই নিওলিবারালিজমটা কিন্তু তার মানে লাইফ সাইকেল শেষ করে ফেলেছে, মানে আর তার কিছু করার নেই। সে এখন মানে ক্যাপিটালিজম থাকবে হয়তো কিছুদিন আরো, বা আরো কিছুদিন কেন, বহুদিনও থাকতে পারে, নির্ভর করে যদি পৃথিবীটা টিকে থাকে ঠিক মতো ভাবে, অ্যাটলিস্ট সেটা অন্য ব্যাপার। কিন্তু নিওলিবারালিজম তার লাইফ সাইকেল শেষ করেছে, ক্যাপিটালিজমকে তার অন্য রাস্তায় ঢুকতে হবে কোনো না কোনো ভাবে। তো সেই প্রক্রিয়ার মধ্যে
আছে, তার আমরা সেটা নানা লক্ষণ দেখতে পাচ্ছি। যেমন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখেছিলাম এনশিয়ান মডেলকে ফলো করছিল ইউরোপিয়ান এবং মানে উন্নত পুঁজিবাদী দেশগুলো, এবং তার কিছুটা আমাদের দেশগুলোতেও এসেছিল ওয়েলফেয়ার স্টেটের কনসেপশন। স্টেট একরকম রোল প্লে করছে, ক্যাপিটালিজমকে একভাবে রক্ষা করছে, মানুষের কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। সেইটা 20-25 বছর টিকে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সেইটা 60-এর দশকের শেষ থেকে 80-র দশকের মাঝামাঝি পর্যন্ত এই ট্রানজিশন, মানে এই নয় যে এটা আজকে মানে ওই সাইকেলটা শেষ হয়ে গেল মানে ওভারনাইট একটা নতুন পরিস্থিতি চলে আসবে, কিন্তু ওইটার লাইফ সাইকেল কেনশিয়ানিজমের শেষ হয়ে গেছিল সেই সময়। সেটা আস্তে আস্তে আরো 10-15 বছর কোনো দেশে আগে, কোনো দেশে পরে, কোনো দেশে একরকম ভাবে, কোনো দেশে অন্যরকম ভাবে। আমাদের দেশেই তো যেটা অনেক অন্যান্য দেশে অনেক আগে এসে গেছে, আমাদের দেশে এসছে আরো অনেক পরে। 91 সালে মনমোহন সিং এর অর্থমন্ত্রী হিসেবে তারা ঘোষণা করে, উদারনীতিকে ঘোষণা করে। সেটা হচ্ছে যে এই যে নিও লিবারালিজমে, কেনশিয়ান মডেল থেকে নিও লিবারালিজমে এক একটা দেশ এক এক সময় গেছে। আমাদের দেশের কথা বললাম, আমার মনে আছে 80 দশকের মাঝামাঝি আমরা সেই গ্যাট চুক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, ট্রিপস স্ট্রিমস, তার তখন ডব্লিউটিও তৈরি হয়নি। অথচ মানে ভারতবর্ষ তার কত পরে গেল, ক্রিয়া শুরু হয়ে গেছিল আগে, রাজীব গান্ধীর সময় থেকেই চেষ্টা শুরু হয়েছিল, কিন্তু সেটা গিয়ে দাঁড়ালো 91 সালে। চীন ডব্লিউটিওতে জয়েন করেছে বহু পরে। একইভাবে এই যে মূলত মানে আমরা হয়তো কোনো এই অর্থনৈতিক বদলগুলো হয়তো একেবারে দিনক্ষণ ধরে হয় না, কিন্তু তবু একটা কাট অফ লাইন হিসেবে যদি আমরা বলি 2008-এর যে অর্থনৈতিক সংকটের কথা, যেটা সংকট উল্লেখ করেছে, যেখান থেকে বেরোতে পারেনি, একদম ঠিক। মানে এটা হচ্ছে মানে 1930-এর যে যে সংকট পুঁজিবাদে এসেছিল, যেটাকে বলা হয় সবচেয়ে বড় সংকট পুঁজিবাদের, মানে সেটা হচ্ছে অনেক ডিপ, মানে ক্রাইসিসটা অনেক ডিপ হয়েছিল। মানে পতনটা হয়েছিল কিন্তু খুব অল্প সময়ে আবার সেটা উঠতেও পেরেছিল। এইবারের পতনটা হচ্ছে অনেক লং, এই ডিপ্রেশনটা অনেক লং। এটা মানে এখান থেকে আর বেরোনো, মানে এর মধ্যে কোনো সময় কোন দেশের অর্থনীতি ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, বাড়ছে, কমছে, কিন্তু ওই ক্রাইসিসটা বেরোতে পারছে না। নিও লিবারালিজমের লাইফ সাইকেল তার আগে থেকেই শেষ হয়ে গেছে, কিন্তু সেটা এখনো টানছে, চলছে। মানে এত বড়, এত বিশাল ব্যবস্থা, এ তো আর ওভারনাইট পতন হয়ে যেতে পারে না, ধীরে ধীরে চলছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে এই সময় তার পরিবর্তন হয়েছে, নতুন ব্যবস্থা, তার সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে, যেটাকে আমরা প্রোটেকশনিজম বলি। সেটা কিন্তু এই যে মেক ইন্ডিয়া আমেরিকা গ্রেট এগেন, ভারতবর্ষের ক্ষেত্রেও মোদি এসে শুরু করেছিল মেক ইন ইন্ডিয়া, প্রত্যেকটা দেশ। এবং ওই গ্লোবাল ট্রিটির জায়গায় ধীরে ধীরে ক্রমশ বাইল্যাটারাল ট্রিটিগুলোর দিকে যাচ্ছে, অর্থাৎ আমার দেশের ব্যবস্থার সাথে আমি তার সাথে একটা ডান্সের সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করব। তো এই এই পরিবর্তনটা হচ্ছে এবং এটা চলছে। কতটা সময় লাগবে বলা যায় না। এই সময়গুলো যখন হয় তখন কিন্তু সামাজিক ক্রাইসিসগুলো হবেই, এটা মানে এটা নিয়মই তাই। এটা হচ্ছে পুঁজিবাদের একটা বড় পরিবর্তন হচ্ছে। পুঁজিবাদের পরিবর্তন প্রতিদিন হয়, কিছু না কিছু নতুন নতুন জিনিস আসে, পুরোনো জিনিস বাদ হয়, কিন্তু মেজর পরিবর্তন যেগুলো, সেগুলো 25, 30, 40 বছর পরে পরে যেটা হয়, তার মধ্যে এইটা একটা পরিবর্তন যেটা হচ্ছে। আর এর ইম্প্যাক্ট সমাজে নানাভাবে পড়বে না তা তো হতে পারে না। স্বাভাবিকভাবেই সেই ক্রাইসিসটা ক্যাপিটালিজম কিভাবে হ্যান্ডেল করছে, এই যে ক্রাইসিসটা, একটা হচ্ছে নিওলিবারালিজমের সময় নিওলিবারালিজমের কে ব্যবহার করে তারা তাদের বিরুদ্ধে যে লড়াইয়ের মূল শক্তি, সেই শক্তি শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী, তাদের স্ট্রাকচারালি এবং অন্যান্য আরও অন্য ফর্মে ভেঙে দিতে পেরেছে সাকসেসফুলি, যেটাকে রেজিস্ট করতে বামপন্থীরা পারেনি, বেশিরভাগ ক্ষেত্রেই পারেনি স্ট্রাকচারালি, যেটা তার আগে কিন্তু ছিল না। তার আগে ছিল না এত সহজে ক্যাপিটালিজম তার নিজের ইচ্ছা মতন যা ইচ্ছা করে দিতে পারতো না। ট্রেড ইউনিয়নের শক্তি, শ্রেণীর শক্তি, কিন্তু সেইটা নিওলিবারালিজমের ক্ষেত্রে ভেঙে দিতে পেরেছে। ফলে শ্রমিক শ্রেণীর সেই করার ক্ষমতা আগের চেয়ে অনেক কম। এর পেছনে কতটা ওদের নিওলিবারালিজমের সাফল্য আছে আর কতটা
শ্রমজীবী মানুষের যে সংগঠনরা করেছে, বামপন্থীদের কি ত্রুটি বিচ্যুতি, সেই আলোচনাটা আজকে আলোচনার বিষয়ের মধ্যে করাটা কোনো মানে কারো প্রয়োজন নেই, কারণ সে একটা অন্য আলোচনা, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবের ফলাফলটা হচ্ছে এই যে এটা তারা সফলভাবে করতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে তার ফলে তাদের লড়াইয়ের শক্তিটা, স্থায়ী শক্তিটা চলে গেছে। কখনো কখনো স্পোরাডিক এখানে ওখানে সেখানে নানা জায়গায় নানাভাবে লড়াই হচ্ছে, সেগুলো হচ্ছেই হবেই, সেটা কোনোদিনই থামবে না, কিন্তু স্থায়ী শক্তিটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে অর্থনৈতিক সংকট। আর এটার মধ্যে আমি বিস্তারিত না গিয়ে একটা কথা শুধু বলবো, খুব সহজ, এখানে যারা আছে তারা সবাই জানে যে অর্থনৈতিক সংকট আসলে পুঁজিবাদ সেই সংকটের বোঝা নিজের ঘাড়ে নেবে না কোনোভাবে। হ্যাঁ, কোনো অবস্থাতে আম্বানি আদানি তার প্রফিট কমাবে না, সে যেভাবে হোক, তার ক্লাসিক্যাল পদ্ধতিতে হোক, অর্থাৎ যে ক্লাসিক্যাল পদ্ধতিতে সে শ্রমিক শ্রেণীকে শোষণ করে সেই পদ্ধতি হোক, অথবা মানে অন্যভাবে নন ক্যাপিটালিস্ট ইকোনমিক ফর্মে হোক, সেটা হতে পারে মানে খনি, তার মানে কি বলবো, মানে সম্পদ, সামাজিক সম্পদ দখল করে হোক, বা অনেক ফর্ম হতে পারে, সে তার মুনাফা, তার সাথে ক্রিপ্টোকারেন্সির কথা কেউ একজন বলেছে, এই যে ফর্মগুলো মানুষের কাছ থেকে লুট করে নেওয়া নানা ফর্মে, যে আমি একজন শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছি, আমার 8 ঘন্টার মজুরির কাজের মধ্যে সে 4 ঘন্টার মজুরি দিচ্ছে, বাকি 4 ঘন্টা মেরে দিচ্ছে, এই ক্লাসিক্যাল ফর্মের বাইরেও আরও 5 রকমভাবে সে করছে, এবং সে তার ক্রাইসিস চাপিয়ে দিচ্ছে মানুষের। এই যখন সিচুয়েশন, মানে আমি পুরোটাই আপাতত আমি একটা ক্যাপিটালিস্ট ক্লাসের জায়গা থেকে যদি ভাবি, বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কর্তব্যের জায়গা খানিকটা আমরা বুঝতে পারতে পারি আর কি। এখন এই সিচুয়েশনে ক্যাপিটালিস্টদের তো তাদের সিস্টেমটাকেও টেকাতে হয়, তো তারা তখন এই যে বাকি মেকানিজমগুলো আছে, যেগুলো এই ক্যাপিটালিজমকে চ্যালেঞ্জ করতে পারে শ্রমজীবী মানুষ, তাদের যে ফর্মে ডিভাইড করার উপায় থাকে যে কোনোভাবে তার স্ট্রাইকিং পাওয়ারকে কমানোর জন্য, এক তো অর্গানাইজেশনালি স্ট্রাকচারালি মেরে দিয়েছে, কিন্তু তারপরেও সে নিশ্চিন্ত হতে পারে না, তার কারণ নানাভাবে তার ম্যানিফেস্টেশন হতেই পারে। মানুষের সমস্যা বাড়লে সে প্রতিবাদ করে, লড়াই করে, সে ঠিকই, ফলে তাকে এই শ্রমজীবী মানুষ বা এই স্ট্রাইকিং ফোর্সকে আরও ডিভাইড করার জন্য সমাজের মধ্যে অলরেডি থাকা যে ব্যবস্থাগুলো রয়েছে, যেটা মানে লিঙ্গ বৈষম্য হতে পারে, জাতি বৈষম্য হতে পারে, এই ধরনের বিষয়গুলোকে তারা নানাভাবে চাগার দেয়, গণমাধ্যমের মাধ্যমে হতে পারে, তারপরে কি বলে, এই যে আজকে বিজেপির মতন শাসন এই যে এসছে, হিন্দুত্ব ইত্যাদি যে মডেলটা, ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, যে ফর্ম, এগুলোকে, কারণ এই সময়গুলো উনি বললেন যে কংগ্রেসকে দিয়ে হচ্ছে না, কারণ এই যে ক্রাইসিস, একদিকে ইকোনমিক ক্রাইসিস একদম পেছনে ঠেলে দিয়েছে মানুষকে, সেই অবস্থায় কীভাবে শাসন করবে? ফলে এই যে আদর্শগত জায়গাগুলো সমাজের মধ্যে, যেগুলো বহু পুরনো, এই নয় যে এগুলো ক্যাপিটালিজমের আবিষ্কার করা, এগুলো তার আগে থেকেই আছে, কিন্তু ক্যাপিটালিজম হচ্ছে অত্যন্ত সূক্ষ্মভাবে সফলভাবে এগুলোকে দরকার মতো ব্যবহার করতে হবে। এই ক্যাপিটালিজম কোনো সময় তার প্রয়োজনে সাংঘাতিকভাবে লিঙ্গবাদ বিরোধীও হয়ে উঠতে পারে কিছু সময়ের জন্য, সাংঘাতিক জাতিবাদ বিরোধী হয়ে উঠতে পারে, যখন ইকোনমিক যদিও সেই সম্ভাবনা আজকের দিনে আর দেখা যাচ্ছে না, যদি তার প্রচুর ইকোনমিক গ্রোথ হয়, তার প্রচুর শ্রমজীবী মানুষের দরকার হয়, ক্রাইসিস, তখন সে কোনো মানুষ মহিলা শ্রমিক পুরুষ শ্রমিকের মধ্যে ভাগ করবে না, মহিলা পুরুষে ভাগ করবে না। একটা সময় মহিলাদের বাড়িতে ঢোকাবার জন্য কাজ করেছে, একটা সময় মহিলাদের বের করে আনার জন্য কাজ করেছে, তো এটা তাদের প্রয়োজন মতো তারা ব্যবহার করতে পারে আর কি। তো সেই জায়গাটা আজকে হয়েছে, এবং এটা হচ্ছে চিরায়ত, সবচেয়ে সংকটময় পরিস্থিতিতে যারা থাকে তারা তাদের লড়াই করার ক্ষমতাটাও কিছু সময়ের জন্য হারিয়ে ফেলে, মানে খুব সংকটে যারা থাকে, সেটা কিন্তু আমরা আজকে খুব মানে পরিষ্কার আমাদের জায়গায় থাকলেও আমরা দেখতে পাই। মানে 2-3টে উদাহরণ যদি দিই, উদাহরণের চেয়ে বলেন, আমার মনে হয় এখানে সবাই জানে, বিজেপির মূল শক্তি যদি আমরা দেখি, তাহলে কিন্তু সবচেয়ে তলার দিকের অংশের মানুষের সমর্থনটাই তারা বেশি পাচ্ছে। দলিত অংশের কোনো সময় উত্তরপ্রদেশে একবার দলিতের ভোটটা পেল না কোনো একটা কারণের জন্য, সামগ্রিকভাবে এই যে বেশ গত 1.5 দশক ধরে যে ওরা 1.5 দশক ধরে যে একটা বা 1 দশক ধরে একটা হেজেমনি চালাচ্ছে,
কাদের মধ্যে? আদিবাসী, দলিত, কোনো কোনো ক্ষেত্রে মহিলা, এই অংশের মধ্যে থেকেই তারা তাদের সমর্থনগুলো নিয়েছে। অর্থাৎ যারা সামাজিকভাবে হয় মানে নিপীড়িত অথবা আর্থিকভাবে শ্রমজীবী মানুষ, তাদেরও সমর্থন পাচ্ছে, না হলে কোথা থেকে সে ভোটটা এত পাচ্ছে। বরং অনেক ক্ষেত্রে তাদের এই উগ্রতা একটা অংশের সো কল্ড মধ্যবিত্ত আপত্তি জানাচ্ছে। একই ঘটনা আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের তৃণমূলের ক্ষেত্রে একই জিনিস আমরা দেখতে পাবো। তৃণমূলের সাপোর্ট বেশ কারা? কলকাতা শহরের লোক তো চিচি করে, মমতা ব্যানার্জি কি একটা বলে সেটা নিয়েও তো অন্তত 50% লোক তার ওটা নিয়ে মানে খিল্লি করে বেড়ায়। ফলে এই যে দক্ষিণপন্থা, উগ্র দক্ষিণপন্থাগুলো, তাদের এইরকম সময় সাপোর্ট বেস কিন্তু থাকে এই একদম তলার দিকে। এটা নতুন কিছু না। কিছুদিন আগে নিউ ইয়র্কের একটা মেয়রিয়াল ভোট নিয়ে প্রচুর হইচই হলো। জোরান মামদানি সেই ভোটের তার ভোট যে পেয়েছে, মজার ব্যাপার হচ্ছে সেই ভোটে সবচেয়ে তলার অংশের মানুষ সে ভোট পায়নি, সে মিডল লেয়ারের ভোট পেয়েছে। এই নিয়ে একটা অলরেডি বিতর্ক শুরুও হয়েছে কিছুদিন আগে ওখানকার মানে আমেরিকান মার্কসিস্টদের মধ্যে। তার ভোট সে পায়নি, কিন্তু সেই ভোট কিন্তু ওই দক্ষিণপন্থী রিপাবলিকান ক্যান্ডিডেটের দিকেই গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কিন্তু এই অংশটাই হচ্ছে, আমি প্রথমেই শুরু করেছিলাম যেটা দিয়ে, এই অংশটাই হচ্ছে শক্তি, যেটাকে বামপন্থীরা ব্যবহার করে তার, আমি কি শব্দ বলবো জানি না, সে তার যে আজকে তলানিতে চলে আসা, ভেঙে যাওয়া, দুর্বল হয়ে পড়া, সেটাকে সে রিকভার করতে পারে এইভাবে। ঘরে বসে নিশ্চয়ই দরকার ব্রেন স্টর্মিং, দরকার আলোচনা, দরকার প্ল্যানিং, দরকার ভালো স্ট্র্যাটেজি, কৌশল, সব দরকার, কোনো সন্দেহ নেই, সেগুলো নিশ্চিতভাবে দরকার। কিন্তু যতক্ষণ না এই শক্তিকে সে উইন করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কোনো প্ল্যানই সাকসেসফুল হবে। এই শক্তিকে উইন করার কাজটাই তাকে করতে হবে। এখন এইখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমার মানে মনে হয়, যেখানে কর্তব্যের একটা পার্ট, মানে চেষ্টা করছি, আমি জানি না বলতে পারি কিনা, এটা হচ্ছে আমরা যদি এটা দেখি, সব ক্ষেত্রেই দেখব দক্ষিণপন্থার উত্থান আর বামপন্থার পতন এগুলো ইনভার্সলি প্রপোর্শনাল। আমি যদি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের নির্বাচনী চিত্রও যদি দেখি, 2004-এ বামপন্থীদের সাফল্য যে অনুপাতে ছিল, 2004 থেকে নয়, তারা পার্লামেন্ট নির্বাচনী ইয়ে দিয়েই বলছি, বাকিগুলো তো আসবেই, বাকি যদি আমরা আলোচনা করি সেগুলোও আসতে পারে। বিজেপির ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়া, বিজেপির বদলে কংগ্রেসের নেতৃত্বে ক্ষমতায় আসা এবং তার সাথে বামপন্থীদের উত্থান। যে পরিমাণে বামপন্থীরা কমতে আরম্ভ করেছে, সেটা দেশ জুড়ে হোক, রাজ্য জুড়ে হোক, সেই পরিমাণে আমরা দেখব যে দক্ষিণপন্থী সেইভাবে মানে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা বাড়লে ওটা কমে। আমরা যদি অনেকগুলো উদাহরণ বিভিন্ন সময় এসছে, সোভিয়েত ইউনিয়নের কথা প্রসঙ্গ এসছে। সোভিয়েত ইউনিয়ন 1991 সালে পতন, আমরা একটা রাজনৈতিক আদর্শের জায়গা থেকে সোভিয়েত ইউনিয়নকে কোনোদিনই সমাজতন্ত্র বলি এবং একটা মানে সমস্যা মানে হিসেবেই আমরা দেখে এসেছি, যার যেখানে একটা মানে রাজনৈতিক বিপ্লবের প্রয়োজনের কথাও আমরা বলে এসেছি। সোভিয়েত ইউনিয়নে বহুদিন আগে ওনারা যে ধরনের সংগঠন করেছেন বা ওরা যে ধরনের সংগঠন করেছে, তারা ক্রুশ্চেভের সময় থেকে বলেছে। আমরা ক্রুশ্চেভের সময় না, আমরা তার আগে থেকেই সোভিয়েতকে আমরা কোনোদিনই সমাজতান্ত্রিক দেশ বলে মনে করি। কিন্তু 91 সালে যখন সোভিয়েতের পতন হচ্ছে বা সোভিয়েত ব্লক এক এক করে ভেঙে পড়ছে, অনেকেই আমাদের মধ্যে অনেকে খুশি হয়েছিল। হয়তো ওনাদের মধ্যে খুশি হয়েছিল, আমি জানি না। সামাজিক সাম্রাজ্যবাদ, অ্যাসগুরের সাম্রাজ্যবাদ, সে গেলে আর ভালোই তো হলো, ক্ষতিটা কি আছে? কিন্তু যদি ভালো করে আমরা ভাবি যে এই সোভিয়েতের সোভিয়েত কি ভালো আদৌ সমাজ, আমি তো বলছি সমাজতন্ত্রই ছিল না, শোষণ ছিল, নিপীড়ন ছিল, স্বৈরাচার ছিল, সব কিছু যতগুলো খারাপ ছিল, যেগুলোর কথা বামপন্থীদের সম্পর্কে উনি বারবার বলেছেন, বামপন্থী বা এবং অন্যান্য অবিজেপি দলগুলোর ক্ষেত্রে যারা করেছে, আমি অন্য সব দলের সাথে বামপন্থী দলগুলোকে মেলাচ্ছি না, আমি সেই পয়েন্টে পরে একটু আসবো। সব একই কাজ, বামপন্থী শাসন ক্ষেত্রে, সিপিএম এর শাসনের ক্ষেত্রে যা হয়েছে, তৃণমূলের শাসনের ক্ষেত্রেও দেখা যাবে, উদাহরণ দেখাতে গেলে সব মিলে যাবে।
একইভাবে সোভিয়েত শাসনে যা ছিল তাতে সেই বিচারে কোনোভাবেই একটা অন্য মানে সাম্রাজ্যবাদী দেশের সাথে তুলনা করে দেখা যাবে অনেক বেশি হয়তো অত্যাচার নিপীড়ন ছিল কোনো কোনো ক্ষেত্রে। তা সত্ত্বেও সোভিয়েতের উপস্থিতি, সোভিয়েত ব্লকের উপস্থিতি পৃথিবীর শক্তির ভারসাম্যের ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। এটা আজকে আমরা পোস্ট ইয়েতে আমরা এটা বুঝি। আমরা আগেও মনে করতাম যে ওখানে একটা পলিটিক্যাল রেভলিউশন দরকার, কিন্তু সোশ্যাল রেভলিউশনের কোনো প্রয়োজন ওখানে নেই। সোভিয়েতকে রক্ষা করে পলিটিক্যাল রেভলিউশন করতে হবে, সোভিয়েতকে ভেঙে নয়। যাই হোক, সেটা অন্য আলোচনা, সেই আলোচনায় ঢুকছি না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা কি বলতে পারবো যে ঠিক কথা, উদাহরণ দিয়ে আমি প্রচুর উদাহরণ দিয়ে দেবো, আমরা কি এটা বলতে পারবো যে 2011 আগে বামফ্রন্ট আমলের শাসন আর আজকে তৃণমূলের শাসন শ্রমজীবী মানুষের জায়গা থেকে, তার লড়াইয়ের জায়গা থেকে একই জায়গায় আমরা আছি? আমরা বলতে পারবো যে যথেষ্ট পরিকল্পনা করে ভেবে চিনতে প্রস্তুতি নিয়ে শিবু নন্দীগ্রামের আন্দোলন, লালগড়ের আন্দোলন হয়েছে, এমন না যে হঠাৎ করে সবটাই স্পোরাডিক হয়েছে। যথেষ্ট মানে চিন্তা ভাবনা, অবশ্যই মানুষের সমর্থন ছিল। আজকে একটা বেসিক আন্দোলন গড়ে তোলার বাস্তবতা নেই কোনো জায়গায়, কোনো প্রশ্নে। একই জিনিস দেশের ক্ষেত্রেও চলছে। কোনো একটা প্রশ্নে বক্তব্য রাখতে গেলেই যেভাবে বিজেপি তার বিভিন্ন মানে কি বলবো, হ্যাঁ, রাষ্ট্রশক্তি তার বিভিন্ন অর্গানগুলোকে নামিয়ে দিচ্ছে, তার সঙ্গে মানে তাদের ওদের নিজের যে বাহিনীকে নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন উদাহরণ যদি দিই, আমরা দেখবো একই কাজ সিবিআই হয়তো দেখা যাবে কংগ্রেস আমলেও করেছে। আমরা কি বলতে পারবো যে তখনকার সিবিআই আর আজকে সিবিআই এক? ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি আর ইন্দিরা গান্ধী এমার্জেন্সির বিরুদ্ধে তো সবাই তখন প্রায় সবাই সব শক্তিই নেমেছিল, কিন্তু ইন্দিরা গান্ধী এমার্জেন্সির বিরুদ্ধেও লড়াই করা হয়েছিল। আজকে যে কনস্টিটিউশনাল অটোক্রেসি চলছে, যেখানে সেই অর্থে কোনো ইয়ে নেই, আমি এগুলো এই জন্য বলছি না যে ওগুলো ভালো বলার জন্য, বরং উল্টোটাই। আমি সেই পয়েন্টটাতে আসছি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে সংস্কারবাদী বা বা এই যে আমাদের কাছে অবিপ্লবী বামপন্থী যারা আছে, তাদের ক্ষমতা বৃদ্ধি, তাদের যদি তারা শাসন ক্ষমতা এসে কিছু খারাপ কাজ করেও আমরা সেটাকে সমর্থন নিশ্চয়ই করব না, কিন্তু সেটা কখনোই তুলনীয় নয় আমাদের এই অতি দক্ষিণপন্থী বা ফ্যাসিবাদী শক্তিগুলোর সাথে। এই বিচার করে আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, কৌশল ঠিক করতে হবে। তারা তাদের মতো কৌশল ঠিক করবে। সেক্ষেত্রে আমি যেহেতু সময়ও কম, আমি শুধু এটাই বলবো যে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার জন্যে নয়, কিন্তু এদের দিয়েও কিছু কাজ করাতে পারার ক্ষেত্রেও, যদি আমি আজকে পশ্চিমবঙ্গের কথাই বলি, সিপিএম এর সাথে ঐক্যের ক্ষেত্রে ও বলতে দরকার মতো করা যেতেই পারে, কথা বলছি। কিন্তু আমরা সেটা করতে পারি না। কেন পারি না? তার কারণটা হচ্ছে যে আমরা বহুবার আগে বলার সরাসরি এভাবে বলিনি, হয়তো বা অন্যভাবে লেখালেখি করেছি বা ব্যক্তিগত পরিসরে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে যারা ছোট বাম আছে, তাদের একটা কমন সমস্যাগুলোকে তারা আইডেন্টিফাই করবে, তাদের আদর্শগত ফারাক সেগুলো চলতে থাকবে, এই নিয়ে কোনো বিতর্ক চলুক। তারা যদি একটা লেফট ব্লক হিসেবে নিজেদের একটা এস্টাবলিশ করতে পারে, তারা যদি এটা মনে করে যে টিএমসি, যেটা উনি বললেন, টিএমসি নো ভোট টু টিএমসি যারা করেছে, মানে নো ভোট টু বিজেপি আর কি বলে, তারাও আজকে বুঝতে পারছে, তাদের কাজকর্মের মধ্যে দিয়েও রিফ্লেক্টেড হচ্ছে যে তারা টিএমসি কে সার্টিফাই করতে পারছে না আর কি, সেটা বোঝাই যাচ্ছে। ফলে তারা যদি এই অংশটা, এই বামপন্থীরা যদি নিজেদের কোনোভাবে একটা গোল অফ অ্যাট্রাকশন করতে পারবে, একটা সাইজেবল, মানে ছোট ছোট ভাবে থাকলে কেউ কাউকে ইনফ্লুয়েন্স করতে পারছে না, কিন্তু একটা বড় ব্লক হিসেবে যদি, পলিটিক্যাল ব্লক হিসেবে যদি এস্টাবলিশ করা যায়, আমরা চেষ্টাও করেছিলাম বিভিন্ন সময়, এক সময় গণমঞ্চ, এটা সেটা হাবি জাবি, ঠিক হয়নি, হবে চেষ্টা হবে, ফেল করবে। সেই ব্লক যদি আমরা একটা করার প্রসেস করতে পারি, তাহলে
তাহলে বার্গেন করার জায়গাটা অনেক বেশি হবে। আজকে লেফট ফ্রন্ট কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করবে, কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করলে সে আবার একই জিনিসই গাড্ডায় পড়বে। মানে কংগ্রেসের মানে দক্ষিণপন্থী শক্তিগুলোর সাথে যতবার অ্যালায়েন্স করবে ততবার তাকে তাদের টার্মসেই চলতে হবে, কারণ অ্যালায়েন্সটা হয় লোয়েস্ট ডিনোমিনেটর দিয়ে। একটা দক্ষিণপন্থী শক্তি একটু বামপন্থী মতামতের ভিত্তিতে ঐক্য করবে না, ফলে এমন কমন জায়গায় পৌঁছতে হবে যেটা জনবিরোধী হতে বাধ্য এক সময় না এক সময়। ফলে সেই অ্যালায়েন্সগুলো যদি ক্ষমতায় আসে সেগুলো জনবিরোধী কাজ করবেই, কোনো ক্ষমতায় আসলেই করবে, সেটা তো অনেক দূরের ব্যাপার। আপাতত আমাদের সাময়িকভাবে তাৎক্ষণিকভাবে আমরা কি করতে পারি, ফলে ওই ইনফ্লুয়েন্সগুলোর বাইরে ওদের ইনফ্লুয়েন্স করতে পারা যে আসল লড়াইতে, এবং শুধু তোমার টার্মস নয়, তুমি এই শব্দগুলো দাও, এই কথাগুলো দাও, এই বক্তব্যগুলো আনো, এই ধরনের লড়াইগুলো করো। আমরা এক্সপেরিমেন্টালি আমরা বলছি, এগুলো আমরা দু একটা জায়গা করেছি, যেখানে আমাদের সুযোগ ছিল, আমরা করতে পেরেওছি, যেটা আমরা অনেক দিন ধরে কথার কথা বলছি। একটা এক্সাম্পল দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা যে 100 দিনের কাজ নিয়ে আমরা বহুদিন থেকে এই আলোচনাটা করছি। 100 দিনের কাজটা নিয়ে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের যে চলছে, সিপিএম নেতাদের এটা বোঝানো যাচ্ছিল না যে এটা নিয়ে আন্দোলন করার দরকার। ওরা খুব মজা পাচ্ছিল আর কি, যে তৃণমূল টাইট হচ্ছে, হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তৃণমূল টাইট হচ্ছে, খুব মজা পাচ্ছে। এটাই ওরা খুব 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 ভাবছিল এটা খুব আনন্দ হবে, কিন্তু তা হয়নি। এটা ওরা গত ইলেকশনে ওদের বুঝিয়ে উঠে যায়নি, এই ইলেকশনেও ওরা এতদিন পরে বুঝে তাও একটা জায়গায় একটা মানে কোর্টে মামলা মকদ্দমা করে একটা জায়গায় পৌঁছানোর পরে একটা চেষ্টা করে ওদের রাজি করানো গেছে, একটা মঞ্চ পশ্চিমবঙ্গে করা গেছে, অন্তত ক্ষেতমজুর সংগঠনগুলো যারা আমরা ওই সেদিনকে প্রোগ্রামটা করলাম, যে একটা কমন মঞ্চ করে ক্ষেতমজুর সংগঠনগুলো 100 দিনের কাজের জন্য যে অবিলম্বে কাজ চালু করতে হবে, এটা করা গেছে। এখানে আমরা যেটুকু আমাদের নিজস্ব প্রভাব খাটানোর সুযোগ আছে সেটা আমরা করতে পেরেছি। কিন্তু এই দুটো বামপন্থীরা কিন্তু শক্তি খুব কম নেই, তারা তাদের অ্যাসার্ট করতে পারছে না, কারণ তারা এত বিভক্ত বলে। তাদের এই বিভক্তির জায়গাগুলোকে কোনোভাবে একটা জায়গা তাদের বুঝতে হবে যে এই ইন্টারিম পিরিয়ডের জন্য এই ঐক্যের প্রয়োজন হবে আর কি। সেখানে এই ঐক্যটা যদি করা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এদের সাথে নেগোশিয়েট করা যায়, মানে করা যায় না, কারণ এরা এখন গাড্ডায় আছে, এরা যে রীতিমতো সমস্যায় আছে, যে ওদের যদি সেভাবে করা যায় তাহলে সম্ভব। সেই উদ্যোগটা নেওয়ার মতন কোনো পরিকল্পনা যদি করা যায়, আমার দু একবার হয়তো চেষ্টা হয়েছে, আমি ফেলও করেছি, কিন্তু ফেল হবে। আমার মনে হয় সেই ধরনের কোনো ভাবনা ভাবা যায় কিনা সেটাকে কংক্রিটাইজ করতে পারলে ভালো। আর দ্বিতীয় লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে কর্তব্য মানেই আমাদের কালকেই একটা ফলাফল পেতে হবে, ওটা ও বলেছে হবে তা নয়, সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী ফল হবে তা নয়। আমাদের কিন্তু অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে, সেই অপরচুন মোমেন্টের জন্য যখন অপরচুন মোমেন্টটা আসবে তখন আমরা প্রিপারেশন নিলে হবে না, প্রিপারেশনটা নিতে হবে তার আগে। ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস হবেই কোনো একটা সময়, সেটা রাজ্য স্তরে হোক জাতীয় স্তরে হোক, তবে প্রস্তুতিও আমাদের সেইভাবে রাখতে হবে, যেতে পারলে ভালো। অনেক সুযোগ এসছে, অনেক অপরচুনিটি তৈরি হয়েছে, সেগুলো আমরা লুজ করেছি, কিন্তু আমাদের প্রিপারেশন কনস্ট্যান্ট এফার্ট দিয়ে যেতে হবে, এটাই আমাদের মনে হয় যে সেটাই একমাত্র কাজ আর কি। এইটা বলে আমি আপাতত শেষ করলাম।